আসসালামু আলাইকুম বন্ধু, আজকে আমি যাব এক রাত্রি 2 দিনের ট্রিপে মাত্র 1500 টাকায় মন্দারমণি। আমি কিভাবে মাত্র 95 টাকায় মন্দারমণি পৌঁছালাম, সেখানে মাত্র 700 টাকায় একটা এসি রুম নিয়েছিলাম, বিচ মার্কেটে মাত্র 100 টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া করেছিলাম। প্রথম দিনে লাল কাঁকড়া বিচে সাইড সিন, আর দ্বিতীয় দিনে মাত্র 250 টাকায় একটা টোটো রিজার্ভ করে মন্দারমণি থেকে তাজপুর শঙ্করপুর হয়ে দীঘা পৌঁছেছিলাম। সে সমস্ত গল্প নিয়েই আজকের এই ভিডিও, আর সঙ্গে থাকছে সন্ধ্যাবেলা মন্দারমণি বিচ মার্কেটে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর কেনাকাটা। চলো প্রথমে আমরা জেনে নিই মন্দারমণি পৌঁছাবো কিভাবে। দেখো, মন্দারমণি বাসে, ট্রেনে কিংবা কারে করে যাওয়া যায়, তবে সব থেকে সুবিধাজনক মাধ্যম হলো ট্রেন, তাও আবার লোকাল ট্রেন। যেহেতু হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট মন্দারমণি যাওয়ার কোনো লোকাল ট্রেন নেই, তাই আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। সময় এখন সকাল 6:10 আর আমি দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনে। আর এখান থেকে কিন্তু আমরা মেচেদা লোকাল ধরে আগে মেচেদা যাবো, আর যে ট্রেনে আমরা মেচেদা যাবো সেটাই কিন্তু আবার মেচেদা থেকে দীঘা চলে যাবে, দীঘা লোকাল হিসাবে। এই সাঁতরাগাছি স্টেশন থেকে মেচেদার দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতো। চলো দেখি কতক্ষণ সময় লাগে। শুধু লোকাল ট্রেনই নয়, এক্সপ্রেস ট্রেনও রয়েছে, যেমন সকাল 6:45-এ 1, 2, 8, 5, 7 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস রয়েছে। প্রতিদিন সকাল 10:05-এর মধ্যে দীঘা পৌঁছে যায়, আর কাঁথি পৌঁছায় সকাল 9:18-তে। তবে আরো বেশ কিছু ট্রেন আছে, যেমন পাহাড়িয়া এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস। তবে এ লাইনের কোনো ট্রেনই খুব একটা টাইমে পৌঁছাতে পারে না। ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা খুব একটা ভালো না। আর হ্যাঁ, যদি তোমরা লোকাল ট্রেনে যাও তাহলে মেচেদা স্টেশনের পর থেকে লোকাল ট্রেনে ভিড় কিন্তু প্রচন্ড হারে বাড়তে থাকে। যদি লোকাল ট্রেন হয় তাহলে আশাপূর্ণা দেবী স্টেশনে নামলে সুবিধা হবে, আর এক্সপ্রেস ট্রেন হলে কিছু করার থাকে না, কাঁথি স্টেশনে নামতে হবে, কারণ আশাপূর্ণা দেবী স্টেশনে এক্সপ্রেস ট্রেন ধরে না। তবে কাঁথি থেকেও মন্দারমণি খুব সহজে গাড়ি রিজার্ভ করে 250 থেকে 300 টাকার মধ্যে যাওয়া যায়। আমরা গিয়েছিলাম লোকাল ট্রেন ধরে, তাই নেমেছি আশাপূর্ণা দেবী স্টেশনে। সাঁতরাগাছি স্টেশন থেকে মোটামুটি 180 কিলোমিটার ট্রেন জার্নি করে এখন চলে এসেছি আশাপূর্ণা দেবী স্টেশনে। আর এই স্টেশন দেখো, ছোট্ট একটা স্টেশন, মানে দেখে মনে হবে না যে এরকম জায়গা থেকে মন্দারমণির মতো সুন্দর একটা বিচে যাওয়া যায়। এই দেখো, এইটা হচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশন, আর তার ঠিক এই পাশে রয়েছে এই দেখো রেল ব্রিজ। আর এই যে রাস্তাটা আছে, মানে দীঘার দিকে যেতে বাঁ হাতে যে রাস্তাটা পড়ছে, এই রাস্তা বরাবরই কিন্তু আমাদেরকে যেতে হবে পিছাবনি রোড। আশাপূর্ণা দেবী স্টেশন থেকে পিছাবনি মোড়ের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। যাতায়াতের জন্য টোটো পাওয়া যায়, আর মাঝে মাঝে ট্রেকারও থাকে, তবে খুব একটা অ্যাভেলেবেল না। আমাদের মিনিট 20 অপেক্ষা করতে দেখে একটা ট্রেকার, আর তাতে করে রওনা দিলাম পিছাবনি মোড়ের দিকে। মাত্র 15 টাকা ভাড়ার বিনিময়ে এবার চলে এসেছি পিছাবনি মোড়ে। আর এখান থেকে আবারও কিন্তু আমাদেরকে একটা অটো ধরতে হবে, আর ধরে রওনা দিতে হবে মন্দারমণির উদ্দেশ্যে, চাউলখোলার উদ্দেশ্যে। পিছাবনি মোড় থেকে চাউলখোলার দূরত্ব প্রায় 6 কিলোমিটার। এই পথে কলকাতা থেকে দীঘাগামী বাসগুলো চলাচল করে, তবে আমরা বাস পাইনি, কিন্তু একটা অটো করে মাত্র 10 টাকা ভাড়ার বিনিময়ে 15 মিনিটে পৌঁছে গিয়েছিলাম চাউলখোলা মোড়ে। এই দেখো মেন রোড, আর মেন রোডের পাশে এই যে বোর্ড লাগানো আছে, এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু দীঘা 20 কিলোমিটার, আর এই দিকে চলে যাবে মন্দারমণি মাত্র 9 কিলোমিটার। চলো, আর 9 কিলোমিটার পথ গেলে কিন্তু আমরা আমাদের মানে ডেস্টিনেশনে চলে যেতে পারবো। এখানে প্রচুর অটো টোটো আছে, আর সেখান থেকে একটা অটো করে মাত্র 30 টাকা ভাড়ার বিনিময়ে এসে পৌঁছালাম মন্দারমণি মনসা মন্দিরের সামনে। চাউলখোলা থেকে 25 মিনিট মতো সময় লাগলো, আর এবার চলে এসেছি মনসা মন্দিরের কাছে। চলো এবার বলি মন্দারমণি আসতে আমাদের মোট খরচ কত হলো। দেখো, প্রথমে সাঁতরাগাছি থেকে আশাপূর্ণা দেবী স্টেশন পর্যন্ত আসার জন্য ট্রেনের টিকিট লেগেছিল 45 টাকা, আর আশাপূর্ণা দেবী স্টেশন থেকে পিছাবনি মোড়ের ভাড়া 10 টাকা, আর পিছাবনি মোড় থেকে চাউলখোলার ভাড়া আরো 10 টাকা, আর চাউলখোলা থেকে মন্দারমণির ভাড়া একটু বেশি, মানে 30 টাকা। তাহলে মোট আমাদের খরচ হচ্ছে 45, 10, 10, 30, মানে 95 টাকা। সামনেই সি বিচ, চলো এবার সি বিচের কাছে যাবো। না, এখানে খুব বেশি সময় কাটালে হবে না, কারণ বেশ কিছু কাজ এখনো বাকি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ভালো রিসোর্ট দেখে, সি ভিউ রিসোর্ট দেখে একটা রুম বুক করা, কারণ অনেকটা ক্লান্তি হয়ে গেছি এতটা পর জার্নি করে।
এই যে দেখছো রাস্তা, এই রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর রিসর্ট আছে। দেখি কোনটাতে যাওয়া যায়। রাস্তার ধারে এই যে রিসর্ট পান্থতীর্থ, এই যে এখানে চলো এই জায়গাটা দেখি রুম আছে কিনা অ্যাভেলেবেল। এই হচ্ছে রিসর্ট পান্থতীর্থের ভিতরের অবস্থা, চলো দেখি ভেতরে। 5 minutes later. রিসর্ট পান্থতীর্থে ঢুকেছিলাম, ওখানে মিনিমাম বাজেটের যে রুম সেটাই হচ্ছে 1700 টাকা। ভাই আমাদের ট্যুরের বাজেটই তো 1700 টাকা, এই টাকাতে রুমেই যদি দিয়ে দিই তাহলে কী করে হবে। সেদিন মন্দারমণিতে বেশ গরম ছিল আর আমরাও অনেকটা পথ জার্নি করে প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই খুব ভালো রুম খোঁজার এনার্জি প্রায় শেষ হয়ে আসছিল। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর অবশেষে এই মনসা মন্দির যেটা আছে সেখান থেকে মিনিট 5 পথ পায়ে হেঁটে একটু সামনের দিকে এগিয়ে এসে একটা রুম নিয়ে নিয়েছি আর হোটেলে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের রুম, এই দেখো ওইদিকে আরও একটা রুম আছে আর এদিকে একটা আছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর এই হচ্ছে আমাদের রুমের ভিতরের অবস্থা, এসিও আছে। এই রুমে এসি থাকলেও কিন্তু এটা নন এসিতেও পাওয়া যায়, কিন্তু আমরা এসি নিয়েছি কারণ আজকে এই মুহূর্তে মন্দারমণিতে সেই লেভেলের গরম। আর এই হচ্ছে রুমের ভিউ, দারুণ রুম কিন্তু এটা। এই দেখো এখানে একটা আয়না আছে আর এই হচ্ছে টিভি, ফ্যানও আছে, এসিও আছে। আমরা দুটোই চালিয়ে দিয়েছি, এসিতেই নিয়েছি। নন এসি যদি এটা নিতাম তাহলে 900 টাকায় হয়ে যেত। আমরা যেহেতু এসি চালাবো বলেছি তার জন্য আমাদের কাছ থেকে ভাড়া নেওয়া হলো ওই 1400 টাকা। রুম তো হয়েই গেল 1400 টাকায়, আর আমরা যেহেতু দুজন ছিলাম তাই মাথা পিছু খরচ হলো 700 টাকা করে। তো চলো রুমে লাগেজ রেখে দিয়েছি। হ্যাঁ, এবার এখান থেকে বেরিয়ে বিচের কাছে যাবো, আর এখান থেকে কতক্ষণ সময় লাগে সেটা আমি তোমাদের বলে দেবো। মাত্র 2 মিনিট লাগলো, আমি মানে ঘড়ি দেখে এলাম। চলে এসেছি প্রায় সি বিচের কাছে। এই দেখো বোর্ড লাগানো আছে, এদিকে অ্যারো দেওয়া আছে, মানে এই দিকটায় যেতে হবে, তাহলেই কিন্তু আমরা সি বিচে চলে যেতে পারবো। এই দেখো সমুদ্রের অবস্থা, এখন জোয়ার চলছে, জল একদম কাছেই চলে এসছে। এই দেখো এখন স্নান করা যাবেই না। বেশ কিছুক্ষণ সমুদ্রের হাওয়া গায়ে লাগিয়ে সি বিচের পাশের মার্কেট থেকে 100 টাকা দিয়ে আনলিমিটেড মাছ ভাত খাওয়া দাওয়া করে চললাম সমুদ্র স্নানে। চলো এবার স্নান করার জন্য রেডি। এই যে আমাদের প্লেয়ারও রেডি হয়ে গেছে হাফ প্যান্ট পরে। চলো এবার জলে নামতে হবে, জল অনেকটা কমে গিয়েছে। মন্দারমণি বিচ কিন্তু অনেক বড়, আর এখানে অনেকক্ষণ লাফালাফিও করলাম। এবার একটু ক্লান্ত লাগছে, চলো এবার হোটেলের দিকে। বিচ ছেড়ে চলে এলাম আবারও মেন রাস্তার কাছে। এই যে, আর এখন সেরকম আর কোনো কাজ নেই, আবার এখন কিন্তু চলে যাবো রুমে, গিয়ে স্নান দান করতে হবে কারণ পুরো লবণাক্ত হয়ে গিয়েছে। 1 hour later. 1 ঘন্টার লম্বা একটা ঘুম দিয়ে এবার চললাম লাল কাঁকড়া বিচ। মনসা মন্দির থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, ওই ভাড়া নিল 150 টাকা। আমরা এখানে আসবো আর এখানে 15 মিনিট মতো থাকবো, আবার এখান থেকে ব্যাক করব। আর এখন এই মুহূর্তে চলে এসেছি লাল কাঁকড়া বিচের কাছে, আমার সামনে লাল কাঁকড়া বিচ। এই দেখো এই লাল কাঁকড়া বিচে একসঙ্গে অনেক লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, তবে একটাই সমস্যা, কাছে গিয়ে দেখা যাবে না, কারণ কাছে গেলেই তারা গর্তের মধ্যে ঢুকে যায়। অনেকক্ষণ যেমন চেষ্টা করলাম যে বাইরে যদি লাল কাঁকড়া পেয়ে যায় তাহলে তোমাদের দেখাবো। শেষমেশ একটা লাল কাঁকড়া তার গর্ত মানে হারিয়ে ফেলেছে। এই দেখো এই লাল কাঁকড়া বিচে অনেকক্ষণ সময় কাটালাম, বেশ ভালোই লাগলো। মন্দারমণি সি বিচ থেকে এই লাল কাঁকড়া বিচ আসার পথে প্রচুর কিন্তু রিসর্ট আছে রাস্তার দুই ধারে। চলো যাওয়ার সময় তোমাদেরকে আমি দেখাচ্ছি রিসর্টগুলো। এই দেখো এই রাস্তার ধারে এরকম দেখো রিসর্ট, পুরো রাস্তা জুড়েই কিন্তু এরকম রয়েছে। এই দেখো খুব সুন্দর লাগছে, লাইটিং গুলো হয়ে গেছে এবার, প্রচুর আছে দু সাইড, এদিকে যেমন আছে এদিকেও আছে। লাল কাঁকড়া বিচ ঘুরে আবারও চলে এলাম মন্দারমণি মেন পয়েন্টের কাছে, মনসা মন্দিরের কাছে। চলো এবার আমরা সন্ধ্যেবেলা মন্দারমণি সি বিচ কেমন হয় সেটা দেখবো, আর সঙ্গে মার্কেটে কি কি জিনিস পাওয়া যাচ্ছে, কি কি খাবার পাওয়া যায়, বাচ্চাদের জন্য কি কি অ্যাক্টিভিটি আছে, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখবো। সন্ধ্যেবেলা এই মন্দারমণি সি বিচ কিন্তু বেশ জমজমাট। প্রথমে নিয়ে নিলাম 50 টাকা দিয়ে 1 প্লেট পাপড়ি চাট, তারপর একটু এগোতেই দেখি পটেটো স্প্রিং রোল, দাম মাত্র 40 টাকা। আর দেরি কিসের, দিয়ে দিলাম অর্ডার 40 টাকা করে একটা।
টাকা দিয়ে নিয়ে নিয়েছি এই আলু ভাজা, স্পাইরাল আলু। খেয়ে দেখি। দারুন, অসাধারণ, কিছুই না, আলু ভাজা। আলু ভাজা খেয়ে এই রাতের অন্ধকারে সি বিচে ঘুরু ঘুরু করে চললাম মাছ ভাজা খেতে। মাছ ভাজা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মাছ ভাজার প্রস্তুতি দেখে খুব একটা ইচ্ছা আর জাগলো না। যাই হোক, চলো এবার একটু মার্কেটটা ঘুরে দেখি। এই মার্কেটে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের ব্যাগ, ড্রাই ফ্রুটস, আরও নানান ধরনের জিনিস। এটা কত? 100 এটা রে ভাই। চলো মার্কেটও ঘুরে দেখে এলাম। এবার দেখি রাতে ডিনারের ব্যবস্থা করতে হবে। আমরা যে হোটেলে ছিলাম সেখানেও ডিনারের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা বাইরে কিছু খাবো ভেবেছিলাম, তাই সি বিচ থেকে রুমে যাওয়ার পথেই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা রেস্টুরেন্টে চলে এসেছি এই যে, আর এখানেই আজকে আমাদের ডিনারটা করে নেব। ডিনারে নিয়েছিলাম 100 টাকা দিয়ে একটা ভেজ থালি আর সঙ্গে ডিমের অমলেট, দাম 20 টাকা। 20 minutes later. রাত্রের ডিনার কমপ্লিট। এবার চলে এসেছি এই দেখো আমাদের হোটেলে। এবার রুমে যাব। আজকে সারাদিনের প্রোগ্রাম এখানে শেষ। The next day. গুড মর্নিং বন্ধু, সময় এখন সকাল 6টা, আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি, কারণ এখন আমরা সকাল সকাল বেরিয়ে যাবো। তো চলো এখানে আর বেশি দেরি না করে আমরা কিন্তু বেরোবো। ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের হোটেলের পাশে একটা মাজার শরীফ আছে, চলো সেটা প্রথমে দেখে নিই। ওখানে হেঁটে এসে কিন্তু দেখো এটা মাজার শরীফ দেখে নিলাম এখানে আছে। এই মাজার শরীফ থেকে সি বিচ খুবই কাছে, তাই পায়ে হেঁটেই এই পথটুকু পাড়ি দিলাম। সকাল সকাল মিনিট 2 পথ পায়ে হেঁটে আবারও চলে এলাম মনসা মন্দিরের কাছে। আর এবারে বাড়ি যাওয়ার আগে একবার শেষ সি ভিউটা দেখে আসি। চলো, অনেক হলো সমুদ্রের হাওয়া গায়ে লাগানো, কারণ এখন যদি আমরা না বেরোই তাহলে কিন্তু যে ট্রেনটা আছে ওটা মিস করলে সেই সন্ধ্যাবেলা আমার ট্রেন। এবার প্রথম কাজ হচ্ছে একটা টোটো বুক করা, কারণ এখন আমরা মন্দারমণি সি বিচ থেকে দীঘা রেলওয়ে স্টেশনের দিকে সাইট সিন করতে করতে তাজপুর, শঙ্করপুর হয়ে রওনা দেবো। মনসা মন্দিরের কাছ থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, আর এই টোটো নিয়ে কিন্তু আমরা রওনা দিলাম দীঘার দিকে। আমরা টোটোওয়ালা ভাইয়ের সঙ্গে প্রথমেই কথা বলে নিয়েছিলাম যে সাইট সিন করতে করতে দীঘা পৌঁছাবো, তাই যেতে যেতে পথের সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ নেমে পড়লাম এই ব্রিজের উপর। দীঘা যাওয়ার পথে ব্রিজটা দেখে একটু টোটোওয়ালা ভাইকে বললাম যে ভাই একটু দাঁড়াও, এই জায়গায় নৌকা আছে অনেকগুলো, যেগুলো সমুদ্রে মাছ ধরতে যায়। দেখো, এটা দেখার জন্য দাঁড়ালাম। জায়গাটা কিন্তু দারুণ লাগছে। আর এই হচ্ছে জলদা ব্রিজ, আর এই ব্রিজের ঠিক পাশেই কিন্তু এটা তোমরা ওই দীঘা যাওয়ার পথেই কিন্তু দেখতে পাবে। দারুণ ভিউ জায়গা। এই ব্রিজের উপর থেকে চারি সাইডের ভিউ দুর্দান্ত পাওয়া যায়, সঙ্গে মাছ ধরা নৌকাগুলো আমরা কিছুক্ষণ দেখলাম। চলো এবার সামনের দিকে এগোনো যাক। এই দীঘা যাওয়ার পথে আরো একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম, আর এই জায়গাটা কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে। এই দেখো, ওইদিকে হয়তো স্নানও করা যাবে। এখানে পাথর টাথর হয়ে আছে অনেকটা। নিচে নামছি না, কারণ আমাদের টোটো দাঁড়িয়ে আছে। এখানে সময় কাটানোর মতো জায়গা এই সমস্ত জায়গাগুলো। দেখো কি সুন্দর ঢেউ, দারুণ লাগছে। চলো, দেরি করা যাবে না, বেরোতে হবে, টোটো রিজার্ভ। চলো দাদা চলো। দারুণ কিন্তু এই জায়গাটা। এখন আমরা সমুদ্রকে বাঁ পাশে রেখে আমি সোজা এগিয়ে যাবো। এরকম ঢেউ দেখতে দেখতে জার্নি হবে এখন। আমরা কিন্তু তাজপুর থেকে বেরিয়ে এবার চলে এসেছি শঙ্করপুরে। আর এই হচ্ছে শঙ্করপুর, মানে একটা সমুদ্রের ধার দিয়ে রাস্তায় চলে আসলেই কিন্তু শঙ্করপুর পাওয়া যাবে। যাই হোক, দারুণ লাগলো কিন্তু এই তাজপুর থেকে শঙ্করপুরের রাস্তাটা, একদম সমুদ্রের পার বরাবর। সময় এখন সকাল 8:50, আর আমরা চলে এসেছি শঙ্করপুর সি বিচে। এই দেখো, এটাই হচ্ছে সি বিচের পার্কিং এরিয়া। এই দেখো এখানে পার্কিংয়ের চার্জ কত কী আছে এই জায়গাটায় লেখা আছে, এই যে তোমরা দেখে নিতে পারো। আর চলো এবার সি বিচ যাবো। আর সি বিচ যাওয়ার রাস্তাটা ঠিক এই জায়গাটা আছে। নিচে নামছি আমরা আস্তে আস্তে, কিন্তু এই জায়গাগুলো খুব স্লিপারি হয়ে আছে। এই দেখো, মানে জোয়ারের সময় জল এসে এই জায়গাগুলোর অবস্থা খারাপ করছে। এই দেখো, পাচার বারে পড়লে পাচার হার কিন্তু ঠিক থাকবে না।
সমুদ্রের গর্জন শুধু ফিল করো। এটা কিন্তু স্নানের যোগ্য না এই জায়গাটা, মানে খুব খারাপ হয়ে আছে। এই দেখো, আমার মনে হয় এখানে স্নানও কেউ করে না। Few moments later. শঙ্করপুর সি বিচ থেকে খুব সুন্দর রাস্তার উপর দিয়ে এবার আমরা চললাম দীঘার পথে। আর যাওয়ার পথে দেখো এই বড় বড় এরকম ট্রলার দেখতে পাবো। এখানে একটা আছে, ওই দিকে একটা ছোট্ট আছে। এই হচ্ছে নয়াকালী ব্রিজ। আমরা কিন্তু এখন ঢুকছি দীঘার মোহনায়। আর মোহনায় এই সব ছবি টবি তোলাগুলি করে এই জায়গা, ওই জায়গাটায় ক্যামেরা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু নিজের থেকে ভালো আমি বুঝতে পারছি। দারুণ লাগছে এই জায়গাটা কিন্তু। এই দেখো, এদিকটা হচ্ছে নদী আছে আর এটা সমুদ্র। এই জায়গাটা কিন্তু মোহনা। মানে তোমরা যারা মন্দারমণি আসবে, দ্বিতীয় দিনে সেরকম অ্যাক্টিভিটি থাকে না। দ্বিতীয় দিনে রাত্রি না গিয়ে আমার মনে হয় যে মন্দারমণি থেকে দীঘা যাওয়াটাই বেস্ট হবে, এই সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করার জন্য। এবার ঢুকছি দীঘায়, আর তার প্রমাণ হচ্ছে দীঘা গেট। চলো তোমাদের দীঘা গেটটা দেখায়। আমি কিন্তু টোটোতে করেই চলে এলাম দীঘা গেটের কাছে, মানে কি অবস্থা হবো। এই দেখো, খুব ভালো লাগলো কিন্তু আজকে। এই দেখো দীঘা গেট। তোমরা বাসে কিংবা বাইকে যদি আসো, মানে বাই রোডে আসলে কিন্তু এই দীঘা গেটটা পার করেই দীঘার দিকে যেতে পারবে। দীঘা গেট পার করে দীঘার বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম দীঘা রেলওয়ে স্টেশনে। আজকে কিন্তু রিজার্ভেশনের সিট পাইনি, সেই জন্য জেনারেলের টিকিট কেটেই তাম্রল এক্সপ্রেস ধরার জন্য এখন হাঁটছি। এই দেখো, এই হচ্ছে দীঘা স্টেশন। প্রচুর ভিড় আছে কিন্তু, প্রচুর টুরিস্ট এসে আজকে। ট্রেন মনে হচ্ছে এখানে লোড হয়ে যাবে। জেনারেলে যেতে পারবো কিনা সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই স্টেশন থেকে এবার আমরা ট্রেন ধরে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করলাম না। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছু প্রশ্ন থাকলেও আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরো একটা এইরকম ভিডিওতে। মন চায় ব্যথা পেতে